ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। আমাদের আজকের নিবেদন একটি ভৌতিক গল্প। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভৌতিক গল্প, অন্ধকারে ওকে। একেবারে শেষ মুহূর্তে পেয়ে গেলাম গাড়িটা। চলতে শুরু করেছিল, গতিও মোটামুটি ভালোই ছিল। শেষ কামরাটা প্ল্যাটফর্ম থেকে বেরোবার আগে এই হ্যান্ডেলটা ধরে ফেলেছি আর কোনো রকমের টাল সামলে সেধিয়ে দিয়েছি ভিতরে নিজেকে। সত্যি সত্যি যাকে বলে চমকপ্রদ ঘটনা। গাড়িটা এভাবে যে দেখতে পেয়ে যাব ভাবতেই পারিনি। জসিডি থেকে আসছিলাম, 10টার মধ্যে ব্যান্ডেল পৌঁছে যাব একদম নিশ্চিত। শেষ নৈহাটি ব্যান্ডেলটা অন্তত পাবই জানা কথা। আর নৈহাটি একবার পৌঁছতে পারলে তার যতই কনকনে শীতের রাত হোক, স্টেশনে থেকে তো মোটে 7-8 মিনিটের হাঁটা পথ। বাড়ি আমি যাবই যেমন করে হোক। কিন্তু আসানসোলের পর থেকে এই যে কীর্তিটা হবে সেটা আর কে জানত। কোথাও কিছু নেই, ইঞ্জিনে গন্ডগোল। তাও যে মাঝে মধ্যে ফেলে রেখে দেয়নি সেও অনেক ভালো। কিন্তু ঢিকিয়ে ঢিকিয়ে ট্রেন ব্যান্ডেলে যখন পৌঁছল, শেষ নৈহাটি ব্যান্ডেল তখন চলে গেছে। তার মানে পৌষ মাসের এই কনকনে ঠান্ডায় একা পড়ে থাকতে হবে স্টেশনে? না, দূরত্ব খুবই কম, ব্যান্ডেল থেকে নৈহাটি ধরতে গেলে কিছুই না। কিন্তু এই শীতের সময় রাত 12টায় আমি কি বা জোগাড় করব? ব্যান্ডেলে চেনাশোনা লোকজনও তেমন একটা নেই। কাজেই বরাতে যে কি আছে বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাসই বেরিয়ে এসেছিল বুকটা থেকে। ঠিক এই সময় একেবারে হঠাৎই দেখতে পেয়ে গেছি বাদিকের চলন্ত গাড়িটাকে। প্রথম 2-3 সেকেন্ড দাঁড়িয়েছিলাম স্তানুর মতো, মাথা কাজ করছিল না আমার। পর মুহূর্তে হঠাৎ মনে পড়ে গিয়েছে শালার না কি যেন একটা ট্রেন আছে, সময়ের কোনো মাথা মুন্ডু নেই। একটা হারাকে জিজ্ঞাসা করতে সে যেন ওই নামটাই বললে। শালার তো নৈহাটি দিয়েই যাবে, ব্যাস সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত। বুকটা ধড়াস করছিল তখনও। নিতান্তই অপ্রত্যাশিতভাবে যে সৌভাগ্যটা হতে এসেছে সেটার কথা বোধ হয়ে গিয়েছিলাম ভেবেই। একটু ভালো করে তাকিয়ে দেখার অবকাশ হলো কামরাটাই এতক্ষণে। দেখবো আর কি ছাই, গোটা কামরাটাই শুনশান অন্ধকার। একটা বাল্ব নেই কোথাও, থাকলেও জ্বলছিল না। স্টেশনে আলো ছিল তাই বুঝতে পারিনি। স্টেশনে পেরোতেই একেবারে অমাবস্যা। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না, এই বয়সে একটা ডাকাবুকো ছেলে। ট্রেনে আলো থাকলো কি না থাকলো তাতে বয়েই গেল আমার। কতক্ষণেরই বা রাস্তা, মিনিট 15-20 বড় জোর, চোখ বুঝেই কাটিয়ে দেওয়া যায় দিব্যি। ভালো করে দেখলাম গাড়িতে যে আলো নেই তাই শুধু নয়, লোকও নেই কোনো, মানে আমি ছাড়া। রাতের গাড়ি, তাতে এমন প্রচণ্ড শীত। লোকজন বেশি বা থাকবে সেটা ধরে নেওয়া যায়,
কিন্তু তাই বলে একেবারে একা একটা কামরা যেতে হবে, এটা ভাবতেও বুকের মধ্যে যেন ছমছম করে ওঠে, বিশেষ করে এইরকম ঘুটঘুটি অন্ধকারে। অবশ্য আর একটু ভালো করে চারিদিকে চেয়েই ভুলটা ভাঙল। না, অন্তত আর একজন লোক আছে এই কামরায়, একেবারে আমি একা নই। উল্টো দিকে জানলার ধারে বসেছিল, জানলা বন্ধ, কিন্তু কাঁচের সার্চে দেওয়া বলেই আবছা দেখা যাচ্ছিল। দেখার কি যাবে, মোটা চাদরের সর্বাঙ্গে মুড়িয়ে দেওয়া। বয়স কত, মেয়ে না ছেলে তাও বুঝতে পারছি না। বুড়ো লোকটো কি হবে হয়তো, এই আন্দাজে আমি গুটি গুটি এগুলাম ওর দিকে। বুড়োই হোক আর যাই হোক, সঙ্গী তো বটে একটা। কথা বলতে গেলে সিটটা না হোক, ভয়টা অন্তত একটু কমবে। একটু আওয়াজ করেই আমি কাছাকাছি গিয়ে সিটে এসে বসলাম। উত্তর পাওয়া গেল না প্রথমটা, ঘুমিয়ে টুমিয়ে পড়েছে বোধহয়। এই অবস্থায় বিরক্ত করা ঠিক হবে কিনা ভাবছিলাম। হঠাৎ গলা ঝাড়ার আওয়াজ পেয়ে গেলাম। ও, আপনি জেগে আছেন? আমি বললাম আবার, আপনি আমি মনে করছিলাম ঘুমিয়ে পড়েছেন আপনি বোধহয়। তাই ভেবেছিলে? কিরম ফ্যাস ফ্যাসে গলার আওয়াজটা, সর্দি টর্দি লেগেছে বোধহয়। একটু যেন ব্যঙ্গের সুরেই বললেন, ভয় পেয়েছ? ভয়? একেবারে আশাই করিনি এমন কথা। বললাম, না না, ভয় পেতে যাব কেন, কিসের ভয়? ভূতের ভয়? আবার কিসের ভয়? রাত বিরেতে এই ঘুটঘুটি অন্ধকারে? দূর, কি যে বলেন আপনি। এবার হেসে আমি উড়ে দিতে চাইছিলাম কথাটা। ওসব ভয় টয় আমার নেই। তবে যে ভারী গুটি গুটি এগিয়ে এলে আমার দিকে, সে মানে আমরা দুজনেই তো এখানে আছি। আপনি যদি মনে করেন ভয়ে, তাহলে না হয় আমি। আরে থামো থাম, খুব হয়েছে। আজকালকার ছেলে তোমরা ভূত ভগবান কিছুই মানো না। পড়তে তেমন লোকের পাল্লায়, বুঝতে ভূত আছে কি নেই। আপনি পড়েছেন নাকি সেরকম লোকের পাল্লায়? কতবার এইরকমের গাড়ির কামড়াতেই পড়েছিলাম একবার। সে গল্প যদি শুনো, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে তোমার। কিচ্ছু হবে না, আপনি বলুন না, বললাম আমি। তাছাড়া সময়টাও কেটে যাবে ভালোই। সে ভালো কাটবে না খারাপ কাটবে আমি বলতে পারি না, ভদ্রলোক বললেন। তবে শুনতে যখন চাইছো আমি বলতেই পারি। সেই ভালো। আমি শরীরটা ভালো করে টেনে টুনে বসলাম। এইরকম ছিল পরিস্থিতিটা। ভদ্রলোক নিজেও চাদরটা আর একটু মুখের উপর টেনে এনে বললেন, তবে যাত্রাটা ছিল উল্টো রকমের। এই রকমই শীতের রাত, তোমার মতোই অবস্থা। সেদিন ট্রেনটা মিস করেছিলাম আমি। যখন প্রায় হাত পা কামড়াবার জোগাড়, আমি এইরকম একটা ট্রেন পেয়ে উঠে পড়েছিলাম। আর আমি এখন যেখানে বসে আছি সেখানে ছিলেন উনি। উনি মানে? মানে তুমি গল্পটা শুনলেই বুঝতে পারবে। ওকে আর আমি চিনব কি করে, সবেই তো উঠেছি ট্রেনে। তুমি কি আমাকে চেনো? না, তা অবশ্য ঠিক, মানে বললেন কিনা ভূতের গল্প, তাই। শোনোই না গল্পটা আগা গোড়া। ভদ্রলোক চাদরের ভেতর থেকে একটা বই বার করে বললেন। এইরকম একটা বই পড়ছিলেন তিনি। সেটা দেখে আমার কেমন সন্দেহ হলো। অবশ্য সেটা যে বই, অত অন্ধকারে সেটা বোঝা সম্ভব ছিল না। যেমন তুমিও বোধহয় বুঝতে পারছো না এটা বই কিনা।
আমি পারছি, বললাম আমি, অনেকটা কাছে আছি তো। আমার কিন্তু অবাক লাগছিল, বইটা পড়ছেন কি করে। থাকতে না পেরে কথাটা বলেই ফেললাম আমি। সেটা শুনে উনি কি করলেন জানো? কি? বস করে এমনি একটা লাইটার জ্বালালেন। বলার সঙ্গে সঙ্গে ভদ্রলোকের হাতেও লাইটার জ্বলে উঠেছে। ওদিকে জানলা দিয়ে হাওয়া আসছিল বোধহয়, বলেই সেটা নিভেও গেল তক্ষুনি। কিন্তু সেই এক অন্ধকার মুহূর্তেই আলোতেই এমন অদ্ভুত একখানা মুখ আমার চোখের সামনে ভেসে উঠেছিল যে বুকটা যেন ছ্যাত করে উঠেছিল। কিন্তু সে কথা ভাববার একটু সময় দিল না। ভদ্রলোক বললেন, ঠিক এমনি করেই লাইটারটা নিভে গিয়েছিল। ভদ্রলোক তখন বিরক্ত গলায় বলছিলেন, ওদিকে জানলাটা আবার খুললো কি? সঙ্গে সঙ্গে জানলার শাটারটা ধবাস করে বন্ধ করে দিলাম। ধবাস করে একটা শব্দ। সেই মুহূর্তে মাথা ঘুরিয়ে দেখলাম ওদিকে জানলাটা বন্ধ হয়ে গেছে, মানে আমি যেদিকে ছিলাম। আশ্চর্য, উনি তো একটা গল্প বলছেন। সেদিন ওই রকম হয়েছিল, তার সঙ্গে এরকম কাকতালীয় ভাবে আজকেও এই শাটারটা। বুঝতে পেরেছিলেন বোধহয় মনের ভাবটা। বললেন, শাটারটা হঠাৎ পড়ে গেল কেন ভাবছো, তাই না? আলগা ডালগা ছিল বোধহয় গল্পটাই, কিন্তু আপনি বলে যান। আমি বললাম, ওরকম অভদ্র মানুষ সত্যি আমি খুব কম দেখেছি। ভদ্রলোক ফের শুরু করলেন। আমার কথার কোনো উত্তর না দিয়েই আপন মনে বললেন, একবার বাথরুম যাওয়া দরকার। চটি জোড়া তো ভাঙ থেকে পড়তেই হয় এবার। কথাটা বলার সঙ্গে সঙ্গে অবাক কাণ্ড। আমার পায়ের সামনেই একেবারে ফটাস করে দুপাটি চটি ওপর থেকে চমকে পা সরিয়ে নিয়েছি আমি। কাকতালীয় কাণ্ড আবার এরকম করে বারবার। ভদ্রলোক কথা বলার সঙ্গে সঙ্গে ছাদ থেকে দুপাটি হাওয়াই চপ্পল আছড়ে পড়ল আমার সামনে। এবার সত্যি আমার ভয় হচ্ছিল। ভদ্রলোকের মুখটা তো দেখতে ইচ্ছে করছিল, অথচ ঠিক সাহসও হচ্ছিল না দেখার। বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ, ভদ্রলোক বললেন। জানতাম এ গল্প শোনার সাহস তোমার হবে না। আগে বললেই তো পারতে, বন্ধ করে দিতাম গল্প। তার দরকার নেই। কোথা থেকে সাহস হলো মনে কে জানে, অথবা সাহস থেকে বলছে কিনা তাও জানি না। হয়তো মুখ থেকে নিজের মান রাখার জন্যই বেরিয়ে এসেছিল। কোন রকমে বুকের শীর্ষালিনটা একটু দূর করতে বললাম, বলুন আপনি। উঠেই পড়েছিলেন উনি, এগিয়ে যাচ্ছিলেন বাথরুমের দিকে। হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে পড়ে বললেন, সর্বনাশ, ট্রেন তো ব্রিজের ওপর থেকে উল্টে পড়ে যাবে। ভদ্রলোক নিজে উঠে পড়েছিলেন। এবার আমার দিকে ফিরে বললেন, নৈহাটি থেকে একটা ব্রিজ পড়ে, তুমি জানো তো? হ্যাঁ, কিন্তু। কোনো কিন্তু নেই, ট্রেনটা ওখানে লাইন থেকে ছিটকে পড়বে। মানে? আমি ভুরু কুঁচকে বললাম, ওটা তো গল্পের মধ্যে ছিল। আপনি কি করছিলেন তাই বলুন না। আমি সে কথা শুনিনি, আর তার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছি। কাজে তুমি নিশ্চয় আমার কথায়
অবাধ্য হবে না। দাঁড়ান দাঁড়ান, এটা আবার কি হলো? কি হলো? কি টের পাচ্ছেন? দুটো গল্প এরকম করে মিলিয়ে ফেলছেন কেন? আমি প্রায় জোর করে চিৎকার করে উঠে পড়লাম। মিছিমিছি এইভাবে আমাকে একটা বানানো গল্প বলেই আপনি কি আমাকে ভয় দেখাবেন নাকি? বানানো গল্প হলে আমার এই দশা হয়? কি দশা? দেখো কি দশা। পর মুহূর্তে যে ব্যাপারটা ঘটে গেল তার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না। মুহূর্তের মধ্যেই সরে গেল মুখের চাদর এবং সাদা খড়ির মতো একখানা মুখ ঝলসে উঠল আমার চোখের সামনে। এক বালতি বরফ গলা জল যেন কেউ ঢেলে দিলে মাথার মধ্যে সারা শরীর অবশ হয়ে যায়, সেই শীতল স্রোত নামছে আমার শিরদাঁড়ার মধ্যে দিয়ে। আমি টের পাচ্ছি আর বুঝতে পারছি মুহূর্তের জন্য লাইটারের আলোয় আলোকিত এই মুখটা দেখেই আমি শিউরে উঠছিলাম। উনি আমাকে জোর করতে পারেনি, কিন্তু আমি সেটা পারবো। আমি পাগলের মতো পিছিয়ে আসছিলাম। দুটো কঙ্কালসার হাত আমার দিকে এগিয়ে আসছিল এবং উনি বললেন, তোমার সে দশা আমি ঘটতে দেব না। মাথা ভালো কাজ করছিল না, সমস্ত শরীর অবশ্যই আসছিল, তবু সেই অবস্থাতেই হাত দুটো চেপে ধরার চেষ্টা করলাম আমি, আর সঙ্গে সঙ্গেই না। কি যে হলো আমার বোঝার ক্ষমতা নেই। কিসের গায়ে আমার হাত ঠেকলো আমি জানি না, কিন্তু 1000 ভোল্টের বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল যেন আমার মাথার স্নায়ু কোষে। ছিটকে সরে এলাম আমার দুহাখানা হাত। কোথা থেকে এত জোর পেলাম আমি জানি না। আমি চকিত পিছনে ফিরে ছুটে গেলাম দরজার দিকে। গাড়ি থেকে লাফ দিলেও বাঁচব কিনা জানি না, কিন্তু এর হাতে মরার চেয়ে সেটা অনেক ভালো, এরকম বুঝি কেউ বলছিল আমার মনের মধ্যে। তবু মারতে কি মানুষ পারে এত সহজে? মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিলাম দরজার সামনে। সেই মুহূর্তেই পেছন থেকে একটা প্রবল ধাক্কা, গাড়ির শব্দ, চাকার ধাতব আওয়াজ, ব্রিজ পার হওয়ার ঘটাং ঘটাং শব্দ, আর সেই সঙ্গে 100 আতশবাজি জ্বলে উঠল আমার তীব্র চোখ ঝলসানো আলো। এর বেশি আর কিছুই মনে নেই আমার। অনেকক্ষণ পর ঘুম ভাঙলে যেমন মনে হয়, চোখ খোলার পরেও কিছু বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি, কেমন করে এখানে এলাম, এখন দিন না রাত্রি কিছুই বুঝতে পারছি না। শীত করছিল, ঘরের গুলগুলি থেকে আলো আসছিল। বুঝতে পারলাম যেখানেই থাকি ভোর হয়ে এসছে, কিন্তু আমি কোথায়? উঠে বসবার চেষ্টা করলাম। মাথায় ভীষণ যন্ত্রণা, শরীরটা বেশ ভারী হয়ে আছে মনে হচ্ছে। চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম একটা ট্রেনের কামরায় আছি। সমস্ত ঘটনা এবার মনে পড়ে যাচ্ছিল একে একে। হঠাৎ ট্রেন পেয়ে যাওয়া, উঠে পড়া, অন্ধকার কামরা, সেই সহযাত্রী। কিন্তু এটা তো প্যাসেঞ্জার গাড়ির কামরা নয়। বেশ বোঝা যাচ্ছে একটা মালগাড়ির মধ্যে আছি আমি। তাহলে ভুল করে কি মালগাড়িতেই উঠে পড়েছিলাম? তাই যদি হবে, সেই অদ্ভুত অভিজ্ঞতা আমার ঘটল কি করে? সেই জানলা পড়ে যাওয়া, কঙ্কালের দুটো হাত, ব্রিজের কাছে গাড়ি উল্টে যাওয়ার ভয়, পেছন থেকে সেই ধাক্কা। ঠিক কত দূরে এসছিলাম আমি ব্যান্ডেল থেকে? আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, দরজার কাছে এগিয়ে এলাম। যা দেখলাম তাতে নিজের চোখে বিশ্বাস করা মুশকিল হচ্ছিল আমার। বড় স্টেশনের পাশে কিছু মালগাড়ি বা তার কামরা দাঁড়িয়ে থাকতে পারছি কিনা। আমি ঠিক সেই রকম একটা কামরায় আছি। ব্যান্ডেল স্টেশন থেকে নড়িনি পর্যন্ত আমি। তার মানে গোটাটাই আমার মনের ভুল। প্যাসেঞ্জার ট্রেনে আমি উঠিনি, অর্থাৎ সেই অলৌকিক অভিজ্ঞতার সবটাই আমার নিজেরই বানানো। কারোর সঙ্গে কাল আমার দেখাই হয়নি। নিজের ওপর নিজেরই ভীষণ রাগ ধরে যাচ্ছিল আমার। নিজের এই উর্বর মস্তিষ্কের কল্পনাতেই এত ভয় পেয়ে গেলাম আমি কাল। দরজা দিয়ে বেরোবার আগে
আরেকবার ভিতরে তাকালাম। এবার আর একবার অবাক হওয়ার পালা। যেখানে শুয়েছিলাম তার পাশেই দুটো জিনিস পড়ে আছে, একজোড়া হাওয়াই চপ্পল আর একটা পাতলা চটি বই। লাইটারও থাকতে পারে, দূর থেকে নজর পড়ছে না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো গল্পেতে। নমস্কার।